ব্রিক্সের ১৬তম সম্মেলনকে ঘিরে বৈশ্বিক অস্থিরতা কমাতে জোটকে কাজে লাগানোর তাগিদ ভারতের। পারমাণবিক শক্তিধর রাষ্ট্র হিসেবে নিজেদের অবস্থান আরও জোরদারের ঘোষণা নর্থ কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনের। ইউক্রেনে আটক নর্থ কোরিয়ার যুদ্ধবন্দীরা চাইলে আশ্রয় দেবে সাউথ কোরিয়া। বিয়ের বাজার থেকে চাকরির দুনিয়া, কাঙ্ক্ষিত পাত্রপাত্রী এখন চিপ কর্মীরা। ফিলিপিন্সের ম্যানিলার একটি স্কুলে গুলিবর্ষণ, নিহত ৩ শিক্ষার্থী, হামলাকারী ২ শিক্ষার্থী আটক। এশিয়ার রাজনৈতিক অর্থনৈতিক সহ সবশেষ খবরাখবর আপনাদের সামনে এক নজরে তুলে ধরছি আমি মোহাম্মদ তৌহিদুজ্জামান। ভূরাজনৈতিক অস্থিরতা, সাইবার নিরাপত্তা আর সন্ত্রাসবাদের মতো নতুন যুগের হুমকি মোকাবেলায় ভারতের রাজধানী নয়াদিল্লিতে বসেছে ব্রিক্সভুক্ত দেশগুলোর জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের সম্মেলন। তবে বহুপাক্ষিক এই আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল ভারত ও চায়নার শীর্ষ কর্মকর্তাদের বিশেষ দ্বিপাক্ষিক বৈঠক, যেখানে দুই দেশের সম্পর্ক স্বাভাবিক করার উপর জোর দেওয়া হয়েছে। এছাড়া বিশ্ব অর্থনীতি ও সরবরাহ চেইনে স্বাভাবিক রাখতে আমেরিকা ইরান চুক্তিকে স্বাগত জানিয়েছে জোটের চলতি মেয়াদের সভাপতি ভারত। ভারতের রাজধানী নয়াদিল্লিতে বসেছে ব্রিক্সভুক্ত দেশগুলোর জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের ১৬তম সম্মেলন। ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের আমন্ত্রণে এতে অংশ নিচ্ছেন চায়নার পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই, রাশিয়ার নিরাপত্তা পরিষদের সচিব সের্গেই শোইগুর মতো শীর্ষ নিরাপত্তা কর্মকর্তারা। সম্মেলনের ফাঁকে দোভাল ও ওয়াং ইর মধ্যকার একান্ত বৈঠকটি ছিল সবচেয়ে বেশি চর্চিত। সীমান্ত উত্তেজনা কমিয়ে দ্বিপাক্ষিক সম্পর্ক স্বাভাবিক করার ক্ষেত্রে এই আলোচনাকে গঠনমূলক বলে উল্লেখ করেছে নয়াদিল্লি। বেইজিং জানিয়েছে সীমান্ত বিরোধকে একপাশে রেখে দুই দেশের উচিত গ্লোবাল সাউথের আধুনিকায়নে একসাথে কাজ করা। অন্যদিকে দ্রুত এই জোটকে কাজে লাগিয়ে বৈশ্বিক অস্থিরতা কমানোর তাগিদ দেয় ভারত। যে পৃথিবীটা এখন চরম অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছে, যেখানে সংঘাত নিরসনের হাতিয়ারগুলো অকার্যকর হয়ে পড়ছে, সেখানে আমাদের একটি বিশেষ ভূমিকা পালন করতে হবে। একটি জোট হিসেবে আমরা কি ভূমিকা রাখতে পারি তা নিয়ে ভাবা অত্যন্ত জরুরি। সম্মেলনের মূল এজেন্ডায় ছিল ডিজিটাল বিশ্বে নিরাপত্তা ঝুঁকি মোকাবেলা করা। অজিত দোভাল সতর্ক করেন, প্রযুক্তি যত এগুচ্ছে সন্ত্রাসবাদ তত বেশি ছদ্মবেশ ধারণ করছে, যা প্রথাগত নিরাপত্তা ব্যবস্থা দিয়ে থামানো অসম্ভব। পাশাপাশি বিশ্ব অর্থনীতিকে সচল রাখার বিষয়টিতেও গুরুত্ব দেয়া হয়। আমেরিকা ও ইরানের মধ্যে হওয়া সাম্প্রতিক সমঝোতাকে স্বাগত জানিয়ে ভারতের নিরাপত্তা উপদেষ্টা বলেন, এটি বৈশ্বিক জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করবে। আমেরিকা ও ইরানের মধ্যকার এই সমঝোতাকে ভারত স্বাগত জানায়। আমরা আশাবাদী যে এটি কাজ করবে। হরমুজ প্রণালী খুলে দেয়াটা একটা দারুণ ইতিবাচক দিক। এর ফলে সাপ্লাই চেনের বাধাগুলো দূর হবে। পাশাপাশি জ্বালানি সহ সার ও রাসায়নিকের মতো পণ্যগুলোর ঘাটতি মেটানো সম্ভব হবে। ব্রিক্স মূলত ব্রাজিল, রাশিয়া, ভারত, চায়না এবং সাউথ আফ্রিকাকে নিয়ে গঠিত একটি বৈশ্বিক জোট। তবে সম্প্রতি ইজিপ্ট, ইথিওপিয়া, ইরান, ইউনাইটেড আরব আমিরাত সহ আরও কয়েকটি দেশ যুক্ত হওয়ায় এটি এখন ১১টি উদীয়মান অর্থনীতির দেশে সম্প্রসারিত হয়েছে। গ্লোবাল সাউথের কণ্ঠস্বরকে শক্তিশালী করা, অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি এবং একটি বহুমেরু বিশ্ব ব্যবস্থা গড়ে তোলাই এই জোটের মূল লক্ষ্য। নিজিয়া জামি, টিভিএন 24 নিউজ ডেস্ক। নর্থ কোরিয়ার নেতা কিম জং উন বলেছেন, বর্তমান অনিশ্চিত ও জটিল বৈশ্বিক পরিস্থিতি মোকাবেলার একমাত্র উপায় হল পারমাণবিক শক্তিধর রাষ্ট্র হিসেবে দেশের অবস্থান কার্যকরভাবে প্রয়োগ করা। মঙ্গলবার নর্থ কোরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন KRT এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির বৈঠকে এ মন্তব্য করেন কিম জং উন। বৈঠকটি গত শনিবার থেকে শুরু হয়ে সোমবার শেষ হয়। কিম অভিযোগ করেন, আমেরিকা ও সাউথ কোরিয়া যৌথভাবে তাদের পারমাণবিক সক্ষমতা ক্রমাগত উন্নত করছে, যার একমাত্র উদ্দেশ্য নর্থ কোরিয়ার উপর হামলা চালানো। এর ফলে কোরিয়া উপদ্বীপের নিরাপত্তা পরিস্থিতি আরও বিপজ্জনক হয়ে উঠছে বলে দাবি করেন তিনি। কিম আরও বলেছেন, সামরিক বাহিনীর সম্প্রসারণ ও শক্তিশালী করা এবং পারমাণবিক অস্ত্রধারী রাষ্ট্র হিসেবে নিজেদের অবস্থান পূর্ণমাত্রায় জোরদার করাই আন্তর্জাতিক সামরিক ও রাজনৈতিক পরিস্থিতিতে আত্মবিশ্বাসের সঙ্গে মোকাবেলার সবচেয়ে সঠিক ও একমাত্র পথ। ইউক্রেনে রাশিয়ার পক্ষে যুদ্ধ করতে গিয়ে আটক হওয়া নর্থ কোরিয়ার যুদ্ধবন্দীরা চাইলে সাউথ কোরিয়ায় আশ্রয় গ্রহণ করতে পারবে।
মঙ্গলবার এক প্রেস ব্রিফিংয়ে সাউথ কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র পার্ক কিল বলেন, ইউক্রেনের হাতে আটক নর্থ কোরিয়ার যুদ্ধবন্দীরা যদি সাউথ কোরিয়ায় যেতে চান তবে তাদের সবাইকে গ্রহণ করতে প্রস্তুত রয়েছে সিউল। তিনি আরও জানান, আগামী 30 জুন ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিহা সাউথ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী চো হিউনের সঙ্গে বৈঠক করবেন। কোনো নর্থ কোরিয়ান যুদ্ধবন্দীকে তাদের ইচ্ছার বিরুদ্ধে তাদের দেশে বা রাশিয়ায় ফেরত পাঠানোর বিরোধিতা করার কথা জানিয়েছে সাউথ কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়। 6월 30일 날 조현 외교장 আমাদের সংবিধান অনুযায়ী নর্থ কোরিয়ার নাগরিকরাও রিপাবলিক অব কোরিয়ার নাগরিক হিসেবে বিবেচিত। সে অনুযায়ী যদি এসব যুদ্ধবন্দী সাউথ কোরিয়ায় আসতে চান তাহলে আমরা তাদের সবাইকে গ্রহণ করব। একই সঙ্গে আন্তর্জাতিক আইনের নীতিমালা অনুসারে তাদের ইচ্ছার বিরুদ্ধে রাশিয়া বা নর্থ কোরিয়ায় জোরপূর্বক ফেরত পাঠানোকে আমরা কোনোভাবেই মেনে নিতে পারি না। 것입니다. কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বৈশ্বিক বিস্ফোরণ শুধু প্রযুক্তি খাতেই নয়, প্রভাব ফেলছে সাউথ কোরিয়ার সমাজ ও জীবনযাত্রায়ও। চিপ নির্মাতা প্রতিষ্ঠান স্যামসাং ইলেকট্রনিক্স ও এসকে হাইনিক্সের কর্মীরা এখন শুধু শেয়ার বাজারের নয়, বিয়ের বাজারেও সবচেয়ে কাঙ্ক্ষিত পাত্রপাত্রীর তালিকায়। বাড়তি বেতন, মোটা অঙ্কের বোনাস এবং চাকরি নিরাপত্তা তরুণদের পেশা নির্বাচনের ধরনও বদলে দিচ্ছে। এআই প্রযুক্তির উত্থানে বিশ্বজুড়ে বেড়েছে উন্নত মেমোরি চিপের চাহিদা, আর সেই সুযোগে রেকর্ড মুনাফা করছে সাউথ কোরিয়ার দুই প্রযুক্তি জায়ান্ট স্যামসাং ইলেকট্রনিক্স ও এসকে হাইনিক্স। এর প্রভাব দেখা যাচ্ছে দেশটির বিয়ের বাজারেও। ম্যাচমেকিং প্রতিষ্ঠানগুলোর তথ্য বলছে, এই দুই প্রতিষ্ঠানের কর্মীরা এখন ডাক্তার, আইনজীবী সহ ঐতিহ্যগতভাবে উচ্চ মর্যাদার পেশাজীবীদের সমকক্ষ হিসেবে বিবেচিত হচ্ছেন। 삼성전자가 한 83점에서 স্যামসাং ইলেকট্রনিক্সের কর্মীদের মূল্যায়ন স্কোর সম্প্রতি 83 থেকে 87-তে উঠেছে। এসকে হাইনিক্স কর্মীদের ক্ষেত্রেও স্কোর 80 থেকে 83 হওয়ার পথে। আগে মানুষ মনে করত শুধু পেশাজীবীরাই বেশি আয় করেন, এখন স্পষ্টভাবে উচ্চ বেতন পাওয়া চাকরিগুলোর প্রতি আগ্রহ অনেক বেশি। আর এসকে হাইনিক্সের মতো প্রতিষ্ঠানের কর্মীরা সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছেন। 생각들은 좀 덜하시는 것 같고요. এআই চিপের চাহিদা বাড়ায় দুই প্রতিষ্ঠানের শেয়ার মূল্য ও মুনাফা রেকর্ড উচ্চতায় পৌঁছেছে। সম্প্রতি বাজার মূলধনের বিচারে এসকে হাইনিক্স স্যামসাংকেও ছাড়িয়ে গেছে। কোম্পানিগুলো কর্মীদের জন্য বিপুল অঙ্কের বোনাসও ঘোষণা করেছে। মে মাসে স্যামসাং এর কিছু চিপ কর্মী $416,000 সমপরিমাণ পারফরম্যান্স বোনাস পাওয়ার চুক্তির আওতায় আসেন। ফলে চাকরি প্রার্থীদের মধ্যে এই খাতে কাজের আগ্রহ দ্রুত বাড়ছে। সাউথ কোরিয়ায় দীর্ঘদিন ধরে চিকিৎসা ও আইন পেশাকে সবচেয়ে মর্যাদাপূর্ণ পেশা হিসেবে দেখা হতো, কিন্তু এআই যুগে সেই চিত্র বদলাতে শুরু করেছে। বিশ্ববিদ্যালয়গুলোতেও সেমিকন্ডাক্টর ইঞ্জিনিয়ারিং বিষয়ে ভর্তির প্রতিযোগিতা বেড়েছে। কোরিয়া ইউনিভার্সিটিতে এসকে হাইনিক্সের সহযোগিতায় চালু হওয়া সেমিকন্ডাক্টর ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামের ভর্তি স্কোর এবছর রেকর্ড উচ্চতায় পৌঁছেছে। 고려대 반도체공학과 라는 이미지가 আমি সেমিকন্ডাক্টর ইঞ্জিনিয়ারিং বেছে নিয়েছি কারণ মেডিকেলের তুলনায় ক্যাম্পাস জীবন কিছুটা সহজ, ইন্টার্নশিপের সময়ও কম এবং দ্রুত চাকরিতে প্রবেশ করা যায়। বন্ধুদের তুলনায় আমার কর্মসংস্থানের ভবিষ্যৎ নিয়ে কিছুটা বেশি নিরাপত্তা বোধ আছে, তবে ভবিষ্যতে নিজেকে প্রমাণ করার চাপও অনুভব করি। 반도체공학과를 선택하게 되지 않았나. বিশ্লেষকদের মতে এআই বিপ্লবের সবচেয়ে বড় সুবিধাভোগী শিল্প এখন সেমিকন্ডাক্টর খাত। তাই বেতন, বোনাস ও ক্যারিয়ারের সুযোগ সব মিলিয়ে নতুন এক সামাজিক মর্যাদা তৈরি হয়েছে এই খাতকে ঘিরে। এ বিষয়ে কোরিয়া ইউনিভার্সিটির অধ্যাপক লি হিউং মিন বলছেন, দেশের রপ্তানির 40%-এরও বেশি আসে চিপ শিল্প থেকে। তাই প্রকৌশল শিক্ষার্থীদের যথাযথ মূল্যায়ন ও পুরস্কার নিশ্চিত করাই এই পরিবর্তনের মূল চালিকা শক্তি। 결국은 이제 그런 의대 쏠림이나 이런 বিশ্ববিদ্যালয়ে ভর্তির সময় সবাই যাতে শুধু মেডিকেলের দিকে না ঝুঁকে পড়ে, সেজন্য প্রকৌশল শিক্ষার্থীদের আরো ভালো সুযোগ সুবিধা ও সম্মান দিতে হবে। যারা কঠোর পরিশ্রম করে বড় সাফল্য অর্জন করেন তারা যেন তার উপযুক্ত পুরস্কার পান এবং গর্ববোধ করতে পারেন। এখন সেই ধরনের উদ্যোগ বাস্তবায়িত হতে শুরু করেছে। 해서 뭔가 큰 성과를 이루었을 때 합당한 보상이 এআই প্রযুক্তির বৈশ্বিক দৌড়ে সেমিকন্ডাক্টর শিল্প যত এগিয়ে যাচ্ছে ততই বদলে যাচ্ছে সাউথ কোরিয়ার সামাজিক মূল্যবোধ, শিক্ষার ধারা এবং কর্মসংস্থানের ধারণা। আর সেই পরিবর্তনের কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে দেশের চিপ নির্মাতা প্রতিষ্ঠানগুলো। নাহিদ সিহান, TVN 24 নিউজ ডেস্ক। ফিলিপিন্সের রাজধানী ম্যানিলার দক্ষিণ পূর্বে অবস্থিত তাকলুবান সিটির একটি স্কুলে 2 শিক্ষার্থীর গুলিবর্ষণে অন্তত 3 অপ্রাপ্তবয়স্ক শিক্ষার্থী নিহত এবং 7 জন আহত হয়েছে।
সোমবার এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। অভিযুক্ত দুই শিক্ষার্থীর বয়স 15 এবং 14 বছর। হামলার পর একজনকে ঘটনাস্থলেই আটক করা হয়, আর অন্যজন পরে আত্মসমর্পণ করে। ফিলিপিন্স জাতীয় পুলিশের মুখপাত্র অ্যালিয়েন রেকো জানান, নিহত 3 জন সরাসরি গুলিবিদ্ধ হয়েছেন এবং আতঙ্কে ছোটাছুটির সময় আরও 4 জন আহত হন। পুলিশ জানিয়েছে অভিযুক্ত দুজনই একই স্কুলের শিক্ষার্থী এবং তাদের আটক করে সমাজ কল্যাণ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। হামলায় তারা একটি 9 মিলিমিটার গ্লক পিস্তল এবং একটি .38 ক্যালিবার রিভলভার ব্যবহার করেছে। প্রাথমিক তদন্তে জানা গেছে হামলাকারীরা 7ম শ্রেণী থেকেই সহপাঠীদের বুলিং বা নিপীড়নের শিকার ছিল, যে কারণে এই হামলা চালায় বলে ধারণা করা হচ্ছে। এক নজরে প্রতিদিন এশিয়ার খবর জানতে চোখ রাখুন TVN 24 নিউজ নেটওয়ার্কের ইউটিউব ও ফেসবুক পেজে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।